আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের বাংলা কবিতা অংশের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর বলে আমরা আখ্যায়িত করেছি। অর্থাৎ আমরা আমাদের বাংলা প্রথম পত্রের যে এমসিকিউ সাজেশন লেকচারটা সাজিয়েছিলাম, এটাকে দুই ভাগে বিভক্ত করছি। একটা হচ্ছে পদ্য অংশ আর একটা গদ্য অংশ। তো আমরা ইতিমধ্যে গদ্য অংশের সাজেশনটা দিয়ে ফেলছি। আপনারা যারা এখনও সংগ্রহ করতে পারেননি, তারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। এবং আমার এই ভিডিও থেকে আমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটা ভিজিট করে আপনারা আমাদের সাজেশনগুলো পেতে পারেন। এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনারা দেখতে পারবেন, আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখবো। আপনাদের এইচএসসি 25 সালে যারা পরীক্ষার্থী রয়েছেন, তাদের যে সাজেশন যে লেকচারগুলো দেওয়া হচ্ছে, আপনারা সেইগুলো সলভ করতে পারবেন বা নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের পাঠে চলে যাই। আজকের আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে, তোমরা যারা পরীক্ষার্থী 2025-এ রয়েছো, তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় কবিতা অংশ। এই কবিতা অংশ থেকে আমরা 100% এখান থেকে 30টা এমসিকিউ সলভ করব। ওকে, আপনারা অবশ্যই জানেন যে কবিতা, গদ্য, পদ্য এবং নাটক উপন্যাস থেকে আপনাদের 30টা এমসিকিউ। তো ইনশাল্লাহ আমার সাজেস্ট করা যে এমসিকিউগুলো, এগুলো যদি আপনারা দেখতে পারেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এখান থেকে আপনারা 30-এ 30 সলভ করতে পারবেন। তো আমার এই লেকচারগুলো সাজানো হয়েছে বিগত 2014 সাল থেকে 2024 সালের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করছি, এবং এই সালে পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী কোশ্চেন আমি সলভ করে দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো চলেন আজকের পাঠ শুরু করি। আজকের পাঠ শুরু করার আগে তোমাদের জন্য সুন্দর একটা কুইজের আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই এই কোশ্চেনটার যদি উত্তর জানেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, যাতে আমরা দেখতে পারি যে আসলে আপনাদের বেসটা কত সুন্দর। তো সর্বপ্রথম যে একটা কুইজ তৈরি করা হয়েছে, কুইজটা হচ্ছে সোনার তরী কবিতার লেখকের নাম কি? সোনার তরী কবিতার লেখকের নাম কি? আপনারা অবশ্যই বই দেখবেন না, অবশ্যই ভিডিওটি যখনই আপনি দেখতেছেন তখনই আপনাকে এই প্রশ্নটা জবাব দিতে হবে। এখন আপনারা অবশ্যই আবার কি করবেন না, অনেকেই কমেন্ট করবে, সেখান থেকে কমেন্ট দেখে আবার কমেন্ট করবেন না। ওকে, আপনারা অবশ্যই যেইটা জানেন সেটাই দেওয়ার চেষ্টা করবেন। সর্বপ্রথম কোশ্চেন আছে, সোনার তরী কবিতার লেখকের নাম কি? সোনার তরী কবিতার লেখকের নাম কি? এটা রবীন্দ্রনাথ ঠাকুর হবে, না কাজী নজরুল ইসলাম হবে, না জসিমউদ্দিন হবে পল্লী কবি, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে? ওকে, আপনারা অবশ্যই এগুলোর সুন্দর একটা জবাব আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। ওকে, আমরা সর্বপ্রথম যে কোশ্চেনটা দেখব, সোনার তরী কবিতা। সোনার তরী কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও প্রশ্ন উত্তর। ওকে, আমরা দেখব ভরসা শব্দটির অর্থ কী? ভরসা শব্দটির অর্থ কী? ওকে, আমরা ভরসা শব্দটির অর্থ জানব। ভরসা শব্দটির অর্থ হচ্ছে আশা। কি ভাইয়া? আশা। ক নম্বর উত্তর, আশা। ওকে, থরে বিথরে শব্দটির অর্থ কী? থরে বিথরে শব্দটির অর্থ কী? আপনারা অবশ্যই এটা জানেন যে সুবিন্যস্ত করে সাজানো, বা এইরকম সুবিন্যস্ত করে। নেক্সট কোশ্চেন, সোনার তরী কবিতায় কবি মেঘ গর্জন করার কথা বলা হয়েছে। মেঘ গর্জন করা, এটা কোথায়? কবি যে আমাদের মেঘ গর্জন করার কথা বলছে, এটা কোথায়? তো আপনারা অবশ্যই জানেন যে মেঘ কোথায় গর্জন করে, এটা অবশ্যই আকাশে গর্জন করে, তাই না? তো এখানে বলছে, দেখেন এখানে কোশ্চেনগুলো দেখেন, একটা বলছে পূর্ব আকাশে, একটা পশ্চিম আকাশে, একটা আকাশ জুড়ে এবং হিংস্র হয়ে। এখন মেঘটা গর্জন করার কথা বলা হয়েছে, এটা কিভাবে বলার কথা হয়েছে? এটা অল আকাশ জুড়ে বলার কথা হয়েছে এখানে, আকাশে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। এখানে গগনে গরজে মেঘ, গগন মানে আকাশ, এইটার উত্তর আপনারা অবশ্যই জেনে রাখবেন, এইটা হবে আকাশ জুড়ে। ওকে, এখানে ভুল উত্তর লেখা হয়ে গেছে, ওইটার জন্য অবশ্যই ক্ষমা চাচ্ছি, যে এটা অবশ্যই কি হবে? আকাশ জুড়ে। যেহেতু গগনে গরজে মেঘ, তাহলে অবশ্যই এটা কি হবে? আকাশ জুড়ে হয়ে যাবে। ওকে, তো আমরা দেখব কুল শব্দের অর্থ কী। তো বলেন তো কুল শব্দের অর্থ কী? আগে বলেন, কুল কিসের হয়? আমরা জানি নদীর কুল হয়। কিসের কুল ভাইয়া? নদীর কুল হয়। ওকে, নদীর কুল হয়। তাহলে আমরা জানি যে এটা কিসের কুল হবে? বলেন তো, কি কুল হবে? নদীর। কুল মানে কি হয়? কিনারা হয় না? কুল মানে কিনারা। ওকে, কুল মানে কিনারা। সোনার তরী কবিতার কুলে একা কে বসে আছেন? এখন বলেন, কুলে কে বসে আছেন? কৃষক বসে আছেন, না ভিক্ষুক, শ্রমিক, না জমিদার? এইটা বলেন, কে বসে আছে? আমরা জানি
কৃষক বসে আছে। কে বসে আছে ভাইয়া? কৃষক বসে আছে, সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন দেখব আমরা। সোনাতরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন? ওকে, আমরা দেখব সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন? ধন ও সম্পদ। কি হিসেবে? ধন ও সম্পদ। এখানে আবারও একটা ভুল কোশ্চেন, যে আমরা দেখতেছি এখানে সোনাতরী কবিতায় কবি তার নিজের যে সৃষ্টিকর্মটা আছে, যেমন নাটক, তারপরে আছে উপন্যাস, তারপরে আছে হচ্ছে গল্প। কি আছে ভাইয়া? গল্প, যেমন গল্প, তারপরে আছে কবিতা, এগুলোকে তার নিজের সম্পত্তি হিসেবে তুলনা করেছেন। ওকে, যদিও এখানে তীর দেওয়া আছে, এটা ভুল উত্তর। ওকে, আপনারা অবশ্যই জানেন এগুলো। ওকে, তারপরে আছে সোনাতরী কবিতায় সোনার ধান আসলে কি? সোনার ধানটা আসলে কি? ওকে, সোনার ধান হচ্ছে সোনাতরী না, সোনার ধান হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম, না মানুষের মূল্যবান সম্পদ, নাকি এই যে মহাকালের প্রতীক? এটা সঠিক উত্তর হবে মানুষের সৃষ্টিকর্ম। মানুষ সৃষ্টি করে এইটা, যেমন মানুষ ধানকে অনেক পরিশ্রম করে ধান ফলায়। ওকে, আমরা দেখব পরের কোশ্চেন। 8 নম্বর, ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুরধারা, খুর বোঝেন তো? অবশ্যই খুর বোঝেন। আগের যুগে যারা এই যে চুল কাটার দায়িত্ব নিতেন বা চুল কাটতেন, তারা একটা ব্লেড ছাড়াই একটা অস্ত্র ব্যবহার করতেন, সেইটাকে শান দিতেন, সেইটাকে বলা হয় খুর। এখন একটা অস্ত্র ব্যবহার করা হয় যেখানে ব্লেড ব্যবহার করা হয়। ব্লেডটাও যদিও ওইটাকেও খুর বলা হয়, তবে ওই আসল খুর ছিল ওই পূর্বে যেটা, সেটাকে ধার দেওয়া হতো। তাহলে খুর কি হবে? খুরের মতো ধারালো বা খুর ধারা, এটা হবে হচ্ছে খুরের মতো ধারালো। ওকে, খুরের মতো কি হবে? ধারালো হবে। ক্ষুরধারা মানে হচ্ছে খুরের মতো ধারালো। প্রবাহ, প্রবাহ মানে হচ্ছে পানির যে স্রোত, এইটা প্রবাহ বা স্রোত, পানির যে স্রোতটা, এইটাকে ব্লেডের থেকেও তীক্ষ্ণ ধারালো বোঝানো হয়েছে। ওকে, তারপরের কোশ্চেন 9 নম্বর, বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল বলেন তো এটা কিসের প্রতীক? কাল স্রোতের। কিসের ভাইয়া? কাল স্রোতের। কাল মানে হচ্ছে সময়। আমরা বলে থাকি না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এইটাকে এখানে বলা হয়েছে বাঁকা জল। তাহলে বলেন তো, জল, বাঁকা জল, বাঁকা জল বলতে এখানে বোঝা হয়েছে নদীর যে পানির যে স্রোত, এইটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেই স্রোত কি কখনই কারোর জন্য থেমে থাকে? থাকে না, সময়ের মতো। ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। সোনাতরী কবিতায় সর্বশেষ স্তরে, সর্বশেষ স্তবকের শূন্য শব্দটির প্রয়োগে কি স্পষ্ট হয়েছেন? শূন্য রহিলুম পরে বা শূন্য নদীর তীরে রহিলুম পরে, এরকম একটা লাইন দেওয়া আছে, আপনারা অবশ্যই পড়েছেন। তো এইটার অর্থ কি দাঁড়ানো হয়েছে এখানে? একটি মাত্র, এটি ছত্রবিদ্য ছন্দে রচিত, মাত্রাবৃত্তে ছন্দে রচিত। ওকে, আপনারা এই যে পাঠটার কি করবেন, আপনারা পাঠ পরিস্থিতি পড়বেন, সেখানে দেওয়া আছে। ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখব হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে। কবিতা বিদ্রোহী, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর। ওকে, নম্বর 1, বিদ্রোহী কবিতার রচয়িতাকে? বলেন তো বিদ্রোহী কবিতার রচয়িতাকে? সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর না জীবনানন্দ দাশ? আমাদের জাতীয় কবি, জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। ওকে, আমি বিদ্রোহী, বিদ্রোহী ভিগু ধন্য আমি চির অভ্যুদয়। এখানে কবি নিজেকে কিভাবে উপস্থাপন করেছেন? নিজেকে কিভাবে প্রতিবাদী ও শক্তিমান হিসেবে উপস্থাপন করেছেন। বিদ্রোহী কবিতায় কবি কিসের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন? কিসের বিরুদ্ধে ভাইয়া? শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে তিনি কি করেছেন? তিনি প্রতিবাদ করেছেন বা আন্দোলন করেছেন। আমি চির বিদ্রোহী বীর, এই চরণটি কোন অলঙ্কার রয়েছে? কোন অলঙ্কার? এখন রূপ, উপমা না অনুপ্রাস? অনুপ্রাস না অপেক্ষা? কি হবে ভাইয়া? এটা হচ্ছে অনুপ্রাস। ওকে, যদিও এটা ব্যাকরণের একটা কোশ্চেন, আপনারা অবশ্যই এটা স্কিপ করবেন না। বিদ্রোহী কবিতায় কবি কণ্ঠ, কবির কণ্ঠ কেমন বলেন তো? কবির কণ্ঠটা আসলে কি রকম হবে? গর্জনময় বা প্রতিবাদী। ওকে, তারপরে কোশ্চেন, বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এইটা হবে হচ্ছে অগ্নিবীণা। কি ভাইয়া? অগ্নিবীণা। অগ্নিবীণা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আপনারা অবশ্যই পাঠ পরিস্থিতি দেখবেন, তাহলে হয়ে যাবে। আমি ঝঞ্ঝা
আমি ঘূর্ণি, আমি পথ, আমি পরাণীর ক্লান্তি, আমি পরাণীর ক্লান্তি। কোন অলংকার রয়েছে এখানে বলেন তো, কোন অলংকার রয়েছে? এটাকে বলা হবে রূপ, রূপ অলংকার রয়েছে। ওকে, বিদ্রোহী কবিতায় কবি কোন শিরের কথা বলেছেন? উন্নত। আমি এই যে বলে নাই বলো বীর বলো উন্নত মাম শির, উন্নত মানে হচ্ছে, উন্নত মানে কি উঁচু, উঁচু, উন্নত মানে উঁচু শির, বা যেই শির কি করবে না, কখনোই নিচু হবে না। কোনটি সৃষ্টির, কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে? ধ্বংসকাল, মহাপ্রলয়। আমি মহাপ্রলয়, এই কথাটা দেওয়া আছে। ওকে, বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি করবেন বলেন? সব ভেঙে চুরমার করবেন। ওকে, যদিও ভিডিওটি বড় হবে, অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ভিডিও শেষে অবশ্যই বলে দেব পুরো স্লাইডটি আসলে আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন, প্রতিদান কবিতা। কবিতা প্রতিদান, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর। ওকে, আমরা দেখব ফার্স্ট কোশ্চেন, প্রতিদান কবিতার রচয়িতাকে? প্রতিদান কবিতায় প্রথম স্তবকের চরণ সংখ্যা কয়টি? চরণ সংখ্যা হচ্ছে 6টি, দ্বিতীয়তেও 6টি। ওকে, প্রতিদান কবিতায় প্রথম স্তবকে কবি কি, এখানে বাঁধতে হবে, বোঝা গেছে? কবিতা প্রতিদান কবিতায় কবি প্রথম স্তবকে কি বাঁধতে চেয়েছেন? ঘর বাঁধতে, ঘর বাঁধতে চেয়েছেন। দ্বিতীয় স্থাপকে তিনি কি পেতে চেয়েছেন? কুল। দুইটা কোশ্চেন এখানে হয়ে গেল। ওকে, কবি কাকে আপন করিবার জন্য কাঁদেন? আপন করিতে কে কাঁদিয়ে বেড়ায়? এখানে কি হবে বলেন তো? কবি কাকে আপন করবার জন্য কাঁদেন? যে কবিকে পর করেছেন। ওকে, যে কবিকে পর করেছেন। তাহারই পরে মনে এমসিকিউ প্রশ্ন ও উত্তর। তাহারই পরে মনে কবিতার রচয়িতাকে? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? তাহারই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে। এটা কুমিল্লা বোর্ডে আসছিল 19 সালে। এই চরণে প্রকাশ পেয়েছে কবির হাহাকার। কবি যে আনমনা, তার যে হাহাকারটা, যে কবি এটাই জানে না যে প্রকৃতিতে বসন্ত এসে গেছে এইটা। তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তরের পথে কে গিয়েছেন? এটা রাজশাহী বোর্ড 2017-তে আসছিল, মাঘের সন্ন্যাসী। ওকে, তাহারই পরে মনে কবিতায় তব পুষ্পশ্বাস, তব পুষ্পশ্বাস উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? তব পুষ্পশ্বাস, তব পুষ্পশ্বাস, এটা হচ্ছে কবি। কবিকে, এইটা হবে কবির। কবিভক্ত বলেছিল তব পুষ্পশ্বাস, এরকম একটা লাইন বলেছিলেন। কোহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। কোহেলি শব্দের অর্থ কুয়াশা। তাহারই পরে মনে কবিতায় প্রকাশিত হয় সর্বপ্রথম 1935 সালে। নিচে 18 বছর কবিতা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখব। কবিতা 18 বছর বয়স, এমসিকিউ প্রশ্ন ও উত্তর। ওকে, আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক। 18 বছর বয়স কবিতায় কোন চরণটিতে ঘটে? ঢাকা বোর্ড 2019। এইটা হবে এ দেশের বুকে 18 আসুক নেমে। ওকে, 18 বছর বয়স কবিতায় রচি করছেন। 18 বছর বয়স কবিতায় কবি কি নিয়ে স্বপ্ন দেখেন? কি নিয়ে স্বপ্ন দেখেন বলেন তো? 18 বছর বয়স কবি কি নিয়ে স্বপ্ন দেখেন? ইনি ভালোবাসা নিয়ে, বিদ্রোহ নিয়ে, কবিতা লেখা নিয়ে, স্বাধীনতা, স্বাধীনতা। 18 বছর বয়স কবিতায় বর্ণনায় কোন এক যুবকের চিত্র ফুটে উঠেছে? এটা হচ্ছে প্রতিবাদী যুবকের ঘটনা ফুটে উঠেছে। কবিতাতে মূলত কি প্রকাশ পেয়েছে বলেন তো? কবিতাতে মূলত বিপ্লবী চেতনা ফুটে উঠেছে। ওকে, সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্য জন্ম কোন জেলায়? সুকান্ত ভট্টাচার্য হচ্ছে গোপালগঞ্জ। শপে আত্মাকে শপথের কোলাহলে, 18 বছর বয়স কবিতায় এ কি পেয়েছেন? প্রকাশ কি পেয়েছে? এটা সিলেট বোর্ড 2019-এ আসছিল। এটা হচ্ছে পদক্ষেপের দৃঢ়তা। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যর্থতার দীর্ঘশ্বাস। কি? ব্যর্থতার দীর্ঘশ্বাস। 18 বছর বয়স ভয়ঙ্কর, কারণ এ বয়স আঘাত আসে, প্রাণে অসহ্য যন্ত্রণা, প্রাণে তীব্র আর প্রখর। তীব্র আর প্রকাশ, এই যে এখানে 2 আর 3 হবে, এখানে আঘাত আসে, এটা হবে না। ওকে, তাহলে হবে এইটা আর এইটা, 2 আর 3। ওকে, আমরা নিচে আমি কিংবদন্তির কথা বলছি, এইটা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব এমসিকিউ। আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতার রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ। ওকে, কবিতায় মূলত কি ধরনের আবেগ ফুটে উঠেছে? কি ধরনের আবেগ? দেশপ্রেম ও আত্মত্যাগ। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় ভালোবাসা দিলে মা মারা যায় চরণটির তাৎপর্য কি? চট্টগ্রাম বোর্ড 2019।
ভালোবাসা দিলে মা মারা যায়, দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ, এইটাই হবে সঠিক উত্তর। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন? এটা বরিশাল বোর্ড 2019-এ আসছিল। এটা হবে আপনজনের উৎকণ্ঠা। আপনজনের কি? উৎকণ্ঠা। ওকে, আপনজনের উৎকণ্ঠা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদে যে দীর্ঘায়ু হবে। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016। এটা হবে গভীরভাবে পরিচর্যাকারী। ওকে, পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ কি? কৃতদাস ছিল বলে। একটি উজ্জ্বল জ্বালানার কথা বলছি। এখানে উজ্জ্বল জ্বালানা কিসের প্রতীক? উজ্জ্বল জ্বালানা হচ্ছে মুক্ত জীবনের প্রত্যাশা। মিক্সড কিছু কোশ্চেন দেখবো সোনাতরি থেকে। আমরা একবারে ডাইরেক্ট আমি কিংবদন্তির কথা বলছি এখান পর্যন্ত, এটাই শেষ। সোনাতরি কবিতা কোন ছন্দে রচিত? এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায়? এটা হচ্ছে 1913 সালে। কবি যখন বলেন কলসিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তখন কি হয়? তখন হয় ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়তের দত্ততাই সঞ্চালিত হয়। ওকে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবি যে পুত্রগণের কথা বলেছেন তারা হচ্ছে দীর্ঘদেহী। ওকে, পিঠে রক্ত যাবার মতো ক্ষত, এই লাইন দ্বারা তুলে ধরা হয়েছে মানুষের প্রতি অত্যাচারের ইতিহাস, কল্পনা আর হচ্ছে অতীত কথা। তাহলে কি হবে? ইতিহাস এবং অতীত কথা, কল্পনা না, কল্পনা তো স্বপ্ন, এইরকম কিছু। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন। সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে 1947 সালে। সুকান্ত ভট্টাচার্যর পৈতৃক নিবাস কোথায়? গোপালগঞ্জ। তরুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় কোন পথে? এটা হচ্ছে প্রগতির পথে। এই বয়স জানে রক্তদানের পণ্য, এই বাক্যটির নিচে কোন বাক্যের সমর্থন করে? এটা হবে এই বয়স দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন দেখব। যৌবনে পদার্পণ করে মানুষের মাঝে কোন মানব ভাবটি জাগ্রত? এটা হচ্ছে আত্মপ্রত্যয়ী মানবভাব। ওকে, এই বয়সে নেই ভয়। এখানে ভয় এই সমার্থক নিচে কোনটি? ভয়ের সমার্থক হচ্ছে শঙ্কা। ওকে, 18 বছর বয়সকে কবি ভয়ঙ্কর বলেছেন, কারণ কবি কেন ভয়ঙ্কর বললেন? এটার সঠিক উত্তর হবে 1, 2, 3। ওকে, 1 নম্বর প্রাণী অসহ্য যন্ত্রণা বিরাজ করে, 2 নম্বর কানে আসে নানান নেতিবাচক মন্ত্রণা, 3 নম্বর হচ্ছে নেতিবাচক মন্ত্রণা বা তন্ত্র মতবাদ। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল বিষয় কোনটি? রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। যে কবিতা শুনতে পারে না, ভালোবেসে কোথাও যেতে পারে না। কোথায় যেতে পারে না বলেন তো? ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যুদ্ধে যেতে তো ফিলিংস লাগে, এইটা তার ভিতরে থাকবে না অবশ্যই। উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কবি কোন মনোভাবের উপস্থাপন করেছেন? এখানে হচ্ছে শিকড় সন্ধানী মনোভাব। যদিও উদ্দীপকটি তুলে দেওয়া সম্ভব হলো না, ওকে, সেই জন্য ক্ষমা চাচ্ছি। এর পথিকৃৎ কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ছোট গল্পের। বাঁকা জল কিসের প্রতীক? কালস্রোতের প্রতীক, এটা আমরা দেখে আসছি। সোনাতরী কবিতা সোনার ধান আসলে কি? সোনার ধান হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম। ফকির লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন, তিনি তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে। এই বিষয়ে তোমার পাঠিত কোন কবিতাকে সমর্থন করে? এটা হচ্ছে সোনাতরী কবিতা। ওকে, মানুষের জীবন কেমন? এটা হচ্ছে ক্ষণস্থায়ী। সমীর শব্দটির প্রতিশব্দ কোনটি? এটা হচ্ছে বাতাস। সমীর শব্দের প্রতিশব্দ হচ্ছে বাতাস। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত কোহেলি উত্তরী শব্দটি কী অর্থ বহন করে? এটা হচ্ছে কুয়াশার চাদর, এটা দেখেছি আমরা। তাহারই পরে মনে কবিতায় কিসের বুকে গন্ধ নেই? মাধবীর বুকে গন্ধ নেই। ওকে, তাহারই পরে মনে কবিতায় কবি কোন গান বাজার কথা বলেছেন? এটা হচ্ছে আগমনী গান। ওকে, আগমনী গান। ইতল বিতল সুফিয়া কামালের কি জাতীয় রচনা? এটা হচ্ছে শিশুতোষ। সুফিয়া কামাল কি ধরনের কি হিসেবে ভূষিত রয়েছে? জননী সম্ভাষণে। ওকে, কবিভক্ত কবিকে কিভাবে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন? বন্দনা গীতি রচনা করে। 18 বছর বয়সের জন্য কোনটি প্রযোজ্য নয়? তুফান ছোটানো।
কোন বয়স নতুন করে কিছু করে? এইটা হবে 18 বছর বয়স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকেন এবং এই যে স্লাইডটি আমি পড়ালাম, এই সম্পূর্ণ স্লাইডটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। অবশ্যই যারা বাংলার প্রথম এই যে গদ্য অংশ থেকে যে এমসিকিউ সাজেশনটা দিয়েছিলাম, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।